প্রেমে নীল কাব্য লিখেছেন নরেন কবি তৃষা। পর্ব সংখ্যা 10। রোজকার মতো আজ দিগন্ত জুড়ে উদয় হয়েছে অরুণটা। তপ্ত অরুণের কমলাভ রং ছড়িয়েছে সমগ্র অন্তরিক জুড়ে। জেগেছে পাখির আস্তনা। নববধূ হিসেবে আজ বাড়ির সবার জন্য কিছু না কিছু রান্না করতে হবে তাকে। এটা খানবাড়ির একটা রীতিনীতি। যদিও এটা বিয়ের পরের দিন আয়োজিত হয়, তবে তিহুর ভার্সিটি থাকার সময় অনুযায়ী সেটা সম্পন্ন করতে পারেনি সে। এমনকি রান্নাবান্না কখনো করেনি। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে ছিল সে। পড়াশোনার জন্য সেপারেট ফ্ল্যাটে থাকাকালীনও কখনো রান্নাবান্নার ধারও হাঁটেনি সে। সমস্ত রান্নার দায়িত্ব ছিল মাহার। স্বভাবতই গ্যাসও চালাতে পারে না সে। তবে সে কাজে তাকে অবশ্য বাড়ির একজন মেড আসিফা হেল্প করছে। বর্তমানে ইউটিউব থেকে বিভিন্ন রেসিপি দেখছে সে। সবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে পায়েস বানানোটাই সিলেক্ট করলো সে। রেসিপি টিউটোরিয়াল অনুযায়ী পায়েস বানানোটা একদম ইজি। শুধুমাত্র পর্যাপ্ত দুধ, পায়েসের চাল আর একটু চিনি বা মিষ্টি জাতীয় কিছু দাও। নাড়াচাড়া করা শেষ। তিহু সেই অনুযায়ী প্রথমে দুধ গরম করতে গেল। তবে তারা তবে তার ভাগ্য এতটাই খারাপ যে অর্ধেক দুধ উতলে নিচে পড়ে গেল। তৎক্ষণাৎ পাশে রাফা ছিল বলে রক্ষে সে দ্রুত গ্যাসটা অফ করে দিল। এদিকে দুধ ফ্লোরে পড়ে যাচ্ছে কিনা তাই অবস্থায়। তিহু হতাশ ভঙ্গিমায় তাকালো রাফার দিকে। কি করব বলো তো রাফু? ইউটিউবের সবচেয়ে বেশি সহজ রেসিপি টিউটোরিয়াল এটাই, কিন্তু এটাও আমি পারলাম না। কি আর করবা বৌমনি, আমিও তো রান্না করতে পারি না। নীরা তুই পারিস? নীরা যান্ত্রিক গতিতে মাথা নাড়ালো। তিহু হতাশ কণ্ঠে বলল, তাহলে এখন কি করব? তারা তিনজন যখন এই সকল চিন্তায় মশগুল, ঠিক তখনই তাদের সামনে হাজির হলো নীল। সে এসেছিল বেডটির জন্য। প্রতিদিন সকালে নিয়মমান্ত্রিক তার রুমে চা পৌঁছালেও আজ কেন তার বিলম্ব হলো সেটি জানতে কিচেনে পৌঁছাতে সে মূল কারণটা উদ্ঘাটন করতে পারল সে। আজ যে কিচেনের সমস্ত দায়িত্ব তিহুর ওপর ন্যস্ত হয়েছে, আর তাই আজকে বাড়ির কাউকেই কিচেনে পাওয়া যাবে না। নীল এগিয়ে এসেছে কিচেনের এমন হাল দেখে বলল, কি হয়েছে এখানে? দেখো না ভাইয়া, বৌমনি পায়েস করছিল, তবে সবটুকু দুধ পড়ে গিয়েছে। নীল এক ঝটকায় তাকালো নিচে পড়ে থাকা নষ্ট দুধের দিকে, গ্যাসের চুলা আর ফ্লোরের দিকে। তারপর রাফা নীলাকে উদ্দেশ্য করে বলল, তোরা কিচেনে কি করছিস? এক্ষুনি যা আর গিয়ে পড়তে বস। নীলের ধমকানিতে দুজনেই ভীতস্বরে মাথা নিচু করে আসলো। আসলে ভাইয়া, বৌমনি হেল্প করতে এসেছিলাম। হয়েছে হেল্প করা? দুজনেই মাথা নাড়ালো। তবে এখন যা। আর একটা কেউ যেন আমি কিচেনের ত্রিসীমানায় দেখি না। গট ইট। দুজনের সম্মতিসূচক মাথা নাড়িয়ে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। তিহু হতাশ দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে। এতক্ষণে তো তারা হেল্প করছিল, এখন তারাও চলে গেল। সে একা একা কি করবে? তিহু এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নীল বলল, আহমকের মতো দাঁড়িয়ে আছো কেন? সরো। তিহু মুখ কুঁচকে ফেলল। আপনি ওদের তাড়িয়ে দিলেন কেন? ওরা তো আমাকে হেল্প করেছিল, তাই না? নীল তার কথায় জবাবে কিচেনে ঢুকে আশপাশটা পর্যবেক্ষণ করতে লাগলো। সে তো দেখতেই পাচ্ছি কেমন হেল্প করছিল। আর একটু হলেই তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত। তিহু মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। নীল আশেপাশে তাকিয়ে বলল, সুগার কন্টেনারটা কই? তিহু ভুরু কুচকালো। সে সেটা জেনে আপনি কি করবেন? রান্না করে দিবেন নাকি? নীল তিহুর এমন কথায় বিরক্ত হলো। শাট আপ, বেশি কথা কেন বলো? যেটা বললাম সেটা। কোথায় দাও? তিহুর মুখে বিরক্তির ভাব টেনে নিল। শ্যাট আপ বলাটা কি আপনার স্বভাব? বিরক্তিকর। অতঃপর বিপরীত পাশে একটা সেলফ থেকে চিনির কৌটো টেনে দিল। এই যে নিন আপনার সুগার কন্টেনার, মিস্টার শ্যাট আপ সাহেব। নীল চিনির কৌটা নিতে নিতে এক ঝলক তার দিকে তাকালো। অতঃপর আরেকটু চুলা জ্বালিয়ে একটা প্যানে পরিমাণ মতো দুধ, পায়েসের চাল দক্ষ হাতে কুক করতে লাগলো। তিহু অবাক দৃষ্টি পর্যবেক্ষণ করছে নীলকে। বিস্ময়সূচক কণ্ঠে হঠাৎই বলে উঠলো, আপনি রান্না করতে পারেন? নীল পরিমাণ মতো চিনি দিয়ে একটু টেস্ট করলো। অতঃপর আরেকবার 1 চামচ দিয়ে বলল, অ্যাট লাস্ট তোমার থেকে ভালো পারি। তার জবাবে সামান্য ভুরু জড়ালো তিহুর। অতঃপর আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আসছে কিনা। তবে আজকে কিচেনটা সম্পূর্ণ ফাঁকা, কেননা রান্নাটাকে সম্পূর্ণ একাই করতে হবে। সে নীলের প্রত্যেকটা পদক্ষেপ পর্যবেক্ষণ করতে লাগলো। কি দারুণভাবে দক্ষ শেফের মতো সবটা নিজের হাতে হ্যান্ডেল করছে সে। তিহু যখন এক মনে তাকে দেখতে ব্যস্ত, তখনই হঠাৎই নীল বলল, শুধু কি পায়েস বানাতে বলেছে? নীলের কণ্ঠে ধ্যান ভাঙল তিহুর।
কিছুটা অপ্রস্তুত কণ্ঠে বলল, কি বলেন? নীল এবার তার দিকে তাকালো, অতঃপর বলল, শুধু কি পায়েস বানাতে বলেছে? তিহু অন্যদিকে ঘুরিয়ে বলল, স্পেশালি তো কিছুই বলেনি, জাস্ট কিছু একটা তৈরি করতে বলেছে। নীল অবাক হলো, সেজন্য পায়েস তৈরি করছো? তা নয় তো কি। আর ইউ ক্রেজি? সকালে নাস্তায় কি কেউ এমন মিষ্টি খাবার খায়? তার ওপর আবুর সুগার আছে। তিহু চমকে তাকালো, বললেন কি? আমি তো জানতাম না, আর তাছাড়া কেউ আমাকে বলেওনি। আর এমনিতেও আমি কোনো কিছু পারি না, ইউটিউবে দেখেছিলাম, এটাই সহজ লেগেছে, সেই জন্য তুমি সকাল সকাল এমন একটা মিষ্টি খাবার বানাবা? স্টুপিড। তিহু ঠোঁট উল্টে বলল, তা নয় তো কি। নীল এবার আশেপাশে তাকালো, অতঃপর তিহুর এমন আহম্মকের মতো দাঁড়িয়ে থাকতে দেখে এক ধমক দিল, স্টুপিডের মতো দাঁড়িয়ে আছো কেন? গিয়ে দেখো ডান সাইডের সেলফের কর্নারে ফ্লাওয়ার কনসিডারটা নিয়ে আনো। তিহু কিছুক্ষণ কাঙ্ক্ষিত সেলফটা খুঁজলো, তবে বিপত্তি বাঁধলো অন্য জায়গায়। শেলফটা বেশ উঁচুতে, আর তিহু হাইট সে তুলনায় অনেক কম। উপরন্ত না পেয়ে দুপায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে সেটা যেই না কন্টেনারটা টান দিল, অমনি ভারী বর্ষণের জন্য সমস্ত আটাটুকু হড়কে তার মাথার উপর পড়ল। কিছুটা চোখের ভেতর গেল তার, যার দরুন চোখগুলো পিটপিট করে খুলল সে। এদিকে নীল ঝলক দিয়ে পিছনে তাকাতে তিহুর দেরি হওয়ার কারণে উদ্ঘটনের সঙ্গে সঙ্গে তিহু এক কাণ্ডে অবাকের চূড়ান্ত সীমায় আহরণ করলো, যেন কি চিত ফাঁকা হয়ে গেল তার মুখ। ফিসফিসিয়ে বলে উঠল, হোয়াট দ্যাট? এইদিকে চোখে মুখে আটা পড়ে বেহাল দশা তিহুর। দ্রুত কণ্ঠে বলল, এই যে শুনছেন, এদিকে একটু আসবেন প্লিজ। নীল দ্রুত এগিয়ে গেল তিহুর দিকে, অতঃপর বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলল, এইসব কি? কৌটাটা পারতে গিয়ে পড়ে গিয়েছে, প্লিজ একটু ঝেড়ে দিন না, দেখতে পাচ্ছি না কিছু। নীল আবারও ফিসফিসিয়ে বলল, স্টুপিড কোথাকার। অতঃপর তিহুর দিকে এগিয়ে এসে তার চুল আর চোখের পাপড়ি ঝাড়তে শুরু করলো। চোখের পাপড়িতে পড়ে থাকা আটাগুলো অতি সযত্নে ফু দিয়ে সরিয়ে দিতে লাগলো। তার দেওয়া আলতো ফুকার আর তার এমন কাছাকাছি উপস্থিতি তিহুর দেহে অজানা শিহরণ জাগালো। ক্ষণে ক্ষণে কম্পিত হলো তার তরু দেহ। সে বেশ ভালো করেই বুঝতে পারছে তার হৃদযন্ত্রটা আর স্বাভাবিক নেই, বেপরোয়া অস্থির নৃত্য করছে সেটি। এদিকে নীল মুগ্ধ নয় অবলোকন করছে তার দেওয়া ফুৎকারের কারণে তিহুর কপালের ওপরে উঠতে থাকা বেবি হেয়ারগুলোর অপূর্ব সঞ্চারণ। মৃদুমন্দ সেই ফুৎকারে কি দারুণভাবে দুলছে তারা। মাঝে মাঝে বেবি হেয়ারের অধিকারিণী রমণীটি নিজের চোখে মুখে ছিটে বন্ধ করে নিচ্ছে। ব্যাপারটা বেশ লাগলো নীলের কাছে। সুন্দরতম মুহূর্তে হিসেবে তারা ধরা দিয়েছে তার এই দৃষ্টি। এইদিকে দোতলার করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল মনি, হঠাৎই তার চোখ আটকালো কিচেনের এমন একটি দৃশ্যের দিকে। দৃষ্টি অনুভূত হলো তার, কই সেও তো রান্না করতো, কখনো তো তার নীল ভাই তাকে হেল্প করেনি, ইভেন কখনো তো ঠিক মতো টেস্টও করেনি তার করা রেসিপিটা। আর আজ মনির বুক চিরে বেরিয়ে আসলো একরাশ দীর্ঘ নিঃশ্বাস। দ্রুত সেখান থেকে চোখ ফিরিয়ে নিল সে। ধপ করে বসে পড়লো মেঝেতে, পিঠ ঠেকলো রেলিংয়ে। মনের মাঝে কোথাও যেন বেজে উঠলো পুরাতন গানের সেই সুর, ওগো নাগর আমার নিঠুর বড়, মনও বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না, ওরা মনের ভালোবাসা বাসা বাঁধে না। ডাইনিং এ খাওয়া দাওয়ার ধুম পড়েছে। তিহুর পায়েসের প্রশংসায় পঞ্চমুখ সবাই, অথচ কেউ জানেই না সে যাকে তারা সাধুবাদ জানাচ্ছে সে পায়েসের তৈরি করতে জানে না। তিহুর ভীষণ ইচ্ছে করছে মানুষগুলোকে সত্য বলে দিতে, তবে নীলের ইশারার দরুন কিছুই বলতে পারছে না তারা। হঠাৎই খাবারের মাঝে ওয়ালিদ খান বলল, মা নুরাইন। প্রীত মমতায় পূর্ণ সেই ডাকে ঘুরে তাকালো তিহু, রিনরিনিয়ে কণ্ঠে বলল, জি আব্বু। ওয়ালিদ খান মৃদু হেসে বললেন, এদিকে আসো। জি আব্বু। তিহু এগিয়ে আসলো ওয়ালিদ খানের দিকে। ওয়ালিদ খান পকেট থেকে 1000 টাকার কয়েকটা কচকচে নোট বের করে তার হাতে দিয়ে বললেন, এই নাও, এটা তোমার রান্না করার পুরস্কার স্বরূপ। তিহু ইতস্ত বোধ করে, টাকার পরিমাণ নেহাতই কম নয়, কম হলেও তাতে 10,000 টাকা তো হবেই। সে ইতস্ততা বোধ করলো দেখে মির্জা সূচনা পাশ থেকে বললেন, নেনুরাইন, এটা আমাদের বাড়ির নিয়ম। হাজার অস্বস্তি কাজ করলেও সম্মান রক্ষার্থে তিহু সেটা গ্রহণ করলো। অতঃপর পাশ থেকে
অলিমুজ্জামান খানও একই কাজ করলো, একে একে প্রত্যেকেই কিছু না কিছু দিলেন নববধূকে। তিহু বেশ অস্বস্তিতে পড়লো, এমনকি পায়েসটা সে নিজে তৈরি করেনি, তার উপর এত কিছু। হঠাৎই মির্জা সূচনা নীলকে উদ্দেশ্য করে বলল, নীল খাওয়া থামিয়ে দিয়ে বলল, জি আম্মু। মির্জা সূচনা বললেন, আজ তুমি নুরাইনকে নিয়ে ঘুরতে যাবে। নীল কিছু বলতে যাবে, তার আগে থামিয়ে দিয়ে বললেন, কোনো কথা হবে না, আজকে অফিস বা পার্টি সবই বন্ধ। আজকে তুমি সারাদিন নুরাইনের সাথে থাকবে, বুঝেছো? নীল বুঝলো। এখন না করা ঠিক হবে না। এমনিতেই সবাই জানে তাদের লাভ ম্যারেজ, এখন না বললে সবার সন্দেহ জমবে বই কি। সে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ভার্সিটির ক্লাস শেষে বান্ধবীদের সাথে গল্প করতে দিতে বের হচ্ছিল নাহা। হঠাৎই প্রধান গেটের দিকে দৃষ্টি যেতেই থমকালো তার পদচরণ। সেখানে দাঁড়িয়ে আছে আয়াজ। আয়াজকে দেখে বুকের ভেতরটা ধুকধুক করতে শুরু করলো তার। শুকনো ঢোক গিলে সে তার বান্ধবী ওহিকে উদ্দেশ্য করে বলল, ওহু আয়াজ ভাইয়া। তার কথায় ওই এক ঝলক তাকালো সম্মুখের পুরুষ পানে। সুঠাম দেহি পুরুষের উচ্চতা 5 ফিট 9, গায়ের রং উজ্জ্বল বর্ণ, মুখের গড়নটা ব্রিটিশ দিয়ানের মতো কিছুটা। ওহি নাহার দিকে ফিরে বলল, তোর পছন্দ আছে দেখছি। নাহা লাজুক হেসে বলল, তা তো থাকতেই হবে। আচ্ছা তুই যা, আমিও বরং যাই। ওহি হেসে বিদায় জানালো তাকে। সে চলে যেতে নাহা এগিয়ে আসে আয়াজের দিকে। খাদে নামানো মোলায়েম কণ্ঠে বলল, আজকে আপনি? আয়াজ বরং বরের মতোই খুব চাপা স্বভাবের ছেলে, একটু লাজুক টাইপের, মেয়েদের দিকে চোখ তুলে তাকায় না। স্বভাবত মাথা নিচু করেই বলল, জি আজকে নীল ভাই ভাবিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, এজন্যই আসতে পারেনি, বিধায় আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা। মৃদু কণ্ঠে কথাটা বলে গাড়িতে উঠলো নাহা। আয়াজও গাড়িতে উঠে স্টার্ট দিল। গাড়ি চলাকালীন আর কোনো কথোপকথন হলো না তাদের মাঝে, তবে চোখ বারবার সেই ভাষা যেন বাধা মানে না। নাহার চোখ বারবার চলে যাচ্ছিল বহু প্রতীক্ষিত পুরুষের পানে, তবে আয়াজ তার দিকে তাকাচ্ছিল কিনা বলা দায়। ঢাকার এক উন্নত মানের আইসক্রিম পার্লারে বসে আছে তিহু আর নীল। আইসক্রিম তিহুর সবচেয়ে পছন্দের, ফাস্টফুড তালিকার অন্যতম, আর এই পার্লারের আইসক্রিম তার অধিক প্রিয়। ভেতরের হলদেটে আলোক রশ্মির ঝলকানি, দেওয়ালগুলো কেমন ধূসর রঙে রঞ্জিত। এক কোণে কাচের বক্সের আড়ালে সারি সারি আইসক্রিমের সম্ভার। নীল সেখান থেকে একটা স্টাফকে ডেকে এনে, এই যে ব্রাদার, এদিকে একটু আসো তো। ছেলেটা এগিয়ে এসে নম্রতার সাথে বলল, জি স্যার বলুন, কি হেল্প করতে পারি? নীল এক ঝলক তিহুর দিকে তাকালো, জিজ্ঞাসুক দৃষ্টিতে বলল, আইসক্রিমের ফ্লেভার কোনটা দিবে? তিহু কিছু না ভেবে বলল, চকলেট কাম স্ট্রবেরি ফ্লেভার। নীল এবার অদ্ভুত ফ্লেভারের নাম শুনে ভুরু কুচকালো। মানে? স্টাফ বয়টা অবাক হয়ে বলল, সরি ম্যাম, বাট এই টাইপের ফ্লেভার তো এখন নাই এইখানে। তিহু স্টাফ বয়টার দিকে ফের তাকালো। আপনি বুঝি নতুন? ছেলেটা মাথা নাড়িয়ে বলল, জি ম্যাম, কিন্তু আমি শিওর এখানে এই টাইপের কোনো ফ্লেভার নেই। তাহলে এমন কথোপকথনের মাঝে এগিয়ে আসলে একজন পুরাতন স্টাফ। তিহুকে দেখে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। স্টাফ বয়টা নির্দেশ দিল একটা চকলেট আর একটা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম আনতে। ছেলেটা বেকুবের মতো সেই নির্দেশ অনুযায়ী একটা স্ট্রবেরি ফ্লেভার আর একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম এনে তিহুর সামনে রাখলো। তিহু দ্রুত আইসক্রিমগুলোকে প্যাকেট থেকে আলাদা করলো। স্ট্রবেরি ফ্লেভারের ওপর চকলেট ফ্লেভারের একটা প্রলেপ দিয়ে তৃপ্তি করে খেতে থাকলো। স্টাফগুলো চলে গেল। এদিকে নীল মুগ্ধ নয়নে চেয়ে আছে তিহুর পানে, কি মিষ্টি দেখতে তাকে। হঠাৎ করে তিহু তার সামনে তাকালো, অতঃপর একটুখানি আইসক্রিম তার দিকে এগিয়ে দিয়ে বলল, খাওয়ার জন্য। নীল মাথা নাড়িয়ে জানালো সেগুলো পছন্দ করে না, তবে তিহু নাছোড়বান্দা, আইসক্রিম তো সে নীলকে খাইয়েই ছাড়বে। জোর জবরদস্তি করে এক প্রকার বাধ্য করে শেষমেশ নীল একটুখানি আইসক্রিম গ্রহণ করলো। তিহু জিজ্ঞাসা কণ্ঠে বলল, কি ভালো না? নীল মাথা নাড়িয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে দেখলো তিহুর ঠোঁটের এক প্রান্তে আইসক্রিম লেগে আছে। তার দরুন তাকে বেশ মিষ্টি লাগছে। নীল সেদিকে তাকিয়ে পলকহীনভাবে চেয়ে রইল। হৃদকোণে কোথাও যেন আকস্মিক বেঁচে উঠল, তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না কত দূরে এখনো আমার পোড়া কপালে, আর আমার সন্ধ্যা সকালে তুমি কেন এলে জানি না এখনো।
হুড়মুড়িয়ে চতুর্থ তলার ফ্ল্যাটটার সামনে এসে থমকালো তিহু। হতবুদ্ধ তরুণ লিফট ব্যবহারের কথাটা বেমালুন ভুলে গিয়েছে সে। একসঙ্গে কয়েক সিঁড়ি একবারে পেরিয়ে নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা তার। হাঁটুতে দুহাতে ভর দিয়ে সামান্য ঝুঁকে ঠোঁট দুটো গোলাকার, সবে সবে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কিঞ্চিৎক্ষণ ধীরে কলিং বেল বাজলো, সঙ্গে সঙ্গে একটা পরিচিত হাসিমাখা মুখ দেখেই তাকে সর্বশক্তিতে জড়িয়ে ধরল তিহু। তবে বলে উঠল, কখন আসছো তুমি? অপর প্রান্তে থাকা ব্যক্তিটা হেসে বললেন, এই তো কিছুক্ষণ আগে। তিহুর মুখ তুলে এবার সম্মুখ পানে দেখলো মা তৈ তৈবা জামান। বহুদিন পর মেয়েকে দেখে আদরে হাত বুলালেন তার মুখে। ঠিক তখনই তৈবা জামানের পেছনে এসে দাঁড়ালো মাহা। তিহু চোখের ইশারায় হাজারবার তাকে ধন্যবাদ জানালো। অতঃপর তিনজন মিলে প্রবেশ করলো ফ্ল্যাটে। কিছুক্ষণ আগে আইসক্রিম পার্লার থেকে বের হয়ে সেখান থেকে অনতি দূরে একটা নির্জন প্রকৃতিতে নিবষ্ট স্থানে কিছুটা সময় পার করছিল তিহু আর নীলা। নীল। কথোপকথন তত একটা নয়, তবে নীরবতায় হাজারো বাক্যলাপ চলছিল তাদের। হঠাৎই ফোন বেজে ওঠে তিহুর। ফোন ধরতে ওপাশ পার থেকে ভেসে আসে এক বজ্রকণ্ঠ, ভার্সিটি আসিসনি কেন তুই? আর এখন কোথায় আছিস? তিহু কিছু বলার সুযোগ না দিয়ে মাহা সমূহ কয়েক বিরতি নিয়ে ফের বলল, যে জাহান্নামে থাকিস না কেন, যত জলদি পারিস বাসায় আয়, আন্টি এসেছে। হ্যাঁ, তোর মাই তোর খোঁজ করছিল। আমি বলেছি রিশাদের সাথে আছিস, মার্কেটে গিয়েছিস নোট আর পেন কিনতে। আসার সময় অবশ্যই কিছু কলম আর কাগজ সাথে নিয়ে আসিস। বাই, আম্মু এসেছে, দুজনে পাশের রুমে গল্প করছে, যত দ্রুত পারিস আয়। বলে ফোন কেটে দেয় সে। তিহুর প্রাণ পাখি যেন উড়াল দেবে তার আম্মু। তিহু আজীবনে এই মানুষটাকে জমের মতো ভয় পায়, যদিও তিহুর ফার্স্ট বেস্ট ফ্রেন্ডও তিনি। তবে সম্ভবত বিচক্ষণ আর দ্রুত মহিলা তিনি। তিহু মিথ্যা বলে কখনোই বাঁচতে পারবে না তার থেকে। আর যদি সে সত্যি সবটা জেনে যায়, তিহুর ভীষণ ভয় লাগলো। নীলের পানে তাকালো। নীল তখনও জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। সে সবটা খুলে বলে নীলকে। অতঃপর এখানে আসা বর্তমান। তিহু রুমে ঢুকতে মাহার আম্মুকে উদ্দেশ্য করে সালাম দিল। কিছুক্ষণ আলাপচারিকতা শেষ করে তো এইবার জামান তিহুর হাতের দিকে লক্ষ্য করে বললেন, তোর নোটস আর পেন কই? অতঃপর একটা দরজা তাকিয়ে বলল, রিশাদ আসেনি? ঠিক তখন এই দরজা খুলে রুমে প্রবেশ করলো রিশাদ। সবাইকে সালাম দিল। তিহুকে উদ্দেশ্য করে বলল, জিনিসপত্রগুলো ঠিক মতো আনবি কি না তুই? এই নে ধর। তিহু অবাক দৃষ্টে তাকালো। কই, সে তো কখনো রিশাদকে ফোন করেনি। রিশাদ এক ঝলক মাহার দিকে তাকালো। মূলত মাহি তাকে ফোন দিয়ে বলেছিল কিছু কাগজ কলম কিনে আনতে, কেননা সে খুব ভালো করেই জানে এই কয়েক মুহূর্তের মাঝে তিহু একবার পক্ষে সবগুলো হ্যান্ডেল করা সম্ভব না। তো এবার জামান আর মাহার আম্মু হঠাৎ মুসাব্বিরা পারভিন রিশাদকে আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ল। তিহু হাঁপ ছেড়ে বাঁচল। অতঃপর মাহার রিশাদকে ধন্যবাদ জানিয়ে সে বলল, আম্মুরা কখন এসেছে রে? আর বলিস না, ভার্সিটি থেকে এসে শুনি আম্মুরা এসেছে। বলা নেই কওয়া নেই, হুট করে সারপ্রাইজ দিতে। তোর আম্মু নাকি তোর কথা মনে পড়ছিল, আর একা একা কিভাবে আসবে, তাই আমার আম্মুকেও ঝুলিয়ে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছে। সে না হয় বুঝলাম, কিন্তু আমার টেনশন তো অন্য জায়গায়। আমার আম্মুকে তো চিনিসই, যদি একটু কিছু আন্দাজ করতে পারে। এখন আমাকে বলছিস কেন? যা, একটু গিয়ে বিয়ে কর। আমাকে একদম এসবের ভেতরে টানাটানি করবি না, আমি এসবের ভেতর নাই। তিহু আহ্লাদি দৃষ্টিতে তাকালো মাহার দিকে, তারপর তার গলা জড়িয়ে বলল, বড় যা, এভাবে বলছো কেন? আমি তো বলছি আমার ভাসুর তোমার, আর তোমার ভাসুর যে আমার ভাসুর যে পরিমাণ স্মার্ট, তুমি জাস্ট ফিদা হয়ে যাবা। মাহা তাকে ছাড়িয়ে দিতে দিতে বলল, নেড়া বেলতলা একবারই যায়, আর আমার একবার গিয়ে 16 কলা পূর্ণ হয়ে গিয়েছে, আর যেতাম না। সেসব ব্যাপার স্যাপার ভিন্ন ছিল। আর কে জানে তুই কোন হাবাগোবার সাথে। মাহার দিকে কটমট দৃষ্টিতে তাকালো সে। তিহু বোকা হেসে বলল, না মানে আমি যাচ্ছিলাম আমার ব্রাদার, আমার ভাসুর। একদম ওইরকম না ভাই, মারাত্মক হ্যান্ডসাম, সেই লেভেলের ড্রেসিং, একটা চান্স দিতেই পারিস। মাহা প্রত্যুত্তরে কিছু বলতে যাবে, তবে তার আগে মায়ের ডাকে থমকালো সে। স্পষ্ট স্বরে কিছু না বলেও তাতে দাঁত পিষে গালি দিয়ে গেল তিহুকে। এইদিকে তিহুকে ছাড়াই নীল ফিরে এসেছে দেখে মির্জা সূচনা ভুরু জোড়ালেন, নুরাইন কোথায়?
ও যে বাসায় আগিয়ে থাকতে সেখানে গিয়েছে, কিছু নোটস থেকে গিয়েছিল সেগুলো আনতে। ও আচ্ছা, কিন্তু তুই ওকে রেখে চলে আসলি কেন? আজকে ওর একটু গ্রুপ স্টাডি আছে, এর জন্য এখানে থাকবে। ঠিক আছে, তবে বেশি দিন যেন না থাকে। আফটার অল এখন এই বাড়ির বউ, আর খান বাড়ির বউকে অন্য ফ্ল্যাটে রাখা এটা কেউই পছন্দ করবে না এই বাড়ির। নীল সম্মতিসূচক মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায় রাত 9টার দিকে। খাওয়া দাওয়া শেষ করে চার মা মেয়ে মিলে বসেছে গল্পের পসরা নিয়ে, ভিন্ন ভিন্ন আলাপচারিতা চলছে সেখানে। হঠাৎই তিহুর আম্মু বলল, তিহু। তিহু আনমনে কিছু একটা ভাবছিল, মায়ের ডাকে ধ্যান ভাঙলো তার। অপ্রস্তুত কণ্ঠে সে বলল, জি আম্মু। তোর আব্রাহামের কথা মনে আছে? তিহু সম্মতিসূচক মাথা দোলালো। আব্রাহাম তো সেই চেনে, বাবা দূর সম্পর্কের আত্মীয়র আদ্রিতা ফুপুর ছেলে। তবে হুট করে মা কেন তার কথা জানাচ্ছে? তো এবার জামান ফের বলল, ও তো এখন জনস জোনস হসপিক্স হসপিটালের একজন বড় ডাক্তার, সার্জেন্ট। তো আমি কি করতে পারি? তুই কি করতে পারিস মানে? তুই আমার সাথে কালকে বাসায় যাবি। অদ্রিতা বুবু তোকে দেখতে চেয়েছে। আর তুই খুব ভালো করে বুঝতে পারছিস অদ্রিতা বুবু তোর বাবার ছোটবেলা থেকে অনেক ভালো সম্পর্ক। তাই আমি চাই না তোর ঘাটতেরামের কারণে কোনো আপত্তি বা অসন্তুষ্টজনক কিছু ঘটুক। তিহু মায়ের এন কথায় ভুরু কুচকে বলে, আরে আজিব তো, আমি কি কোনো গোসারি পণ্য নাকি? সে আমাকে দেখতে আসবে আর আমি চলে যাব? আমি যেতে পারবো না, আমার সামনে একটা ক্লাস টেস্ট আছে। আর ওনার যদি এত ইচ্ছা করে তো এখানে এসে দেখে যাক। তো এবার জামান ডেকে গিয়ে বললেন, তুই যাবি না মানে? তোকে যেতে হবে। তাতে আর ক্লাস টেস্ট থাকে, পরে এন্ট্রি করে নিস। আর তোকে তো আমি বলছি, জাস্ট কালকে যাবি, 2 দিন পর না হয় ফিরে আসবি। তিহু জেদ করে বসলো, সে যাবে না মানে যাবে না। তো এবার জামান কিছুটা চটে গেলেন মেয়ের ওপর। মেয়ের এমন ব্যবহারে সে এবার পারভিন তো এবার দিকে তাকালেন। তো এবার জামানকে অন্য কথা তার মনোযোগী সরানোর চেষ্টা করলো। মাহা তিহু এক সাইডে সরিয়ে নিয়ে গেল। কি করছিস তিহু? মাথা খারাপ হয়ে গেছে তোর? আন্টি যদি ঘুণাক্ষরে টের পায় তোর কিছু খারাপ আছে। আরে ধুর, আম্মু কেন এখন আমাকে যেতে বলছে? আমি খুব ভালো করেই জানি। আর কি এসব আব্রাহাম ওনাকে আমার শুরু থেকেই পছন্দ না। সবচেয়ে বড় কথা, আমি এখন যেতে পারবো না। মাহেবা দুষ্টুমি করে বলল, বাবা 2 দিন বিয়ে হয়েছে কি না হয়েছে, বরের প্রতি এত টান? ভালো ভালো ফাও কথা বলিস না। আর তুই যা ইচ্ছা মনে কর, তবু আমার পক্ষে যাওয়া সম্ভব না, একটা ঝামেলা আছে। আমি তোকে বোঝাতে পারবো না, পরে বলবো। আচ্ছা বাবা, বুঝেছি, কিন্তু এখন অন্তত ঠান্ডা থাক। কাল যখন আন্টি আর আম্মু যাবে তখন না হয় কিছু একটা বলে ম্যানেজ করা যাবে। আচ্ছা। সারাদিনের ক্লান্তি শেষে সবে বিছানায় শরীর এলিয়ে দিয়েছিল নীল। হুট করে রমণীর মুখশ্রী ভেসে উঠল তার সম্মুখে। কোমরে হাত দিয়ে রমণীটি যেন তার দিকেই তাকিয়ে আছে। আপনি আমার বিছানায় কি করছেন? এক্ষুনি নামুন বলছি। সুইমিং পুলের জিনের কথা মনে হলো তার। রমণীর শঙ্কিত দৃষ্টিতে সুইমিং পুলের দিকে তাকানো, এমন দৃশ্য আনমনে মুচকে আসলো নীল। সর্বাঙ্গ বিছানায় লুটিয়ে সিলিংয়ের পানে চেয়ে আনমনে বলল, ইউ হ্যাভ বিকাম মাই অপশনস নুরাইন হক। আই এম রিয়েলি অবসেন্স উইথ ইউ। আমেরিকার মেরিল্যান্ড রাজ্যের বল্টিমোর শহরে ঘড়ির কাঁটা টিকটিক শব্দে 12টা জানান দিচ্ছে। সবেমাত্র একটা অপারেশন শেষে নিজের আধুনিক কেবিনের ইজি চেয়ারের শৈল এড়িয়ে দিয়েছে সার্জন আবরাজ শিকদার। হঠাৎই মুখের সম্মুখে টেবিলে একটা ফ্রেমে বাঁধানো কিশোরী ছবিতে দৃষ্টি আটকালো তার। মুচকি এসে মুখে হাসির রেখা ফুটে উঠল গোলাপি অধরে। ছবি হাতে নিয়ে ফিসফিস করে বলে উঠল, ইউ নো তোতা পাখি, আই এম রিয়েলি মিস ইউ। কতদিন হলো তোমাকে দেখি না, বাট আই এম ব্যাক তোমাকে নিজের করে নিতে। তোমাকে নিয়ে দেখা হবে, আমার স্বপ্নগুলো পূরণ করতে আবারও ফিরবো, অতি দ্রুতই ফিরবো। মুহূর্তেই তার মনে পড়ে গেল ছোট টেবিল খুঁটিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা। সঙ্গে সঙ্গে ফর্সা মুখোশটি চেয়ে গেল নিকশ কালো আধারে। সেই ছোট্ট ঘটনার দরুন আজ তাকে তার তোতা পাখিকে ভুলে যেতে হয়েছে। কিন্তু বয়ে গিয়েছে তো বহু সময়, এখনো তো
তার তোতা সে কখনো মনে রাখবে, হয়তো রাখবে, কেননা তার তোতা পাখি যে বড্ড অভিমানী। সে অনাকাঙ্ক্ষিত ঘটনার দরুন আর কখনো তো সে আব্রাহামের সামনে আসেনি। তবে সেখানে তো দোষ আব্রাহামের কিছু ছিল না, দোষটা তো ছিল সৃজা নামের মেয়েটার। আব্রাহাম চোখ বুজলো, ভাসমান শিরায় হাতগুলো মুষ্টিবদ্ধ হলো, জোরে জোরে শ্বাস নিতে লাগলো। সে নিজেকে ধাতস্থ করে শান্ত থাকার চেষ্টা করলো, সফল হয়ে ফের একবার তাকালো কিশোরীটির ছবির দিকে। এটা সে তুলেছিল লুকিয়ে, অত্যন্ত লুকিয়ে। কিশোরীটি হয়তো এখনো জানে না তার কত শত ছবি অন্য এক সুদর্শন যুবকের মালিকানায় বন্দি। আব্রাহাম আবারও মৃদু হাসলো, তবে শুধুমাত্র রয়েছে মূল্যমানীনতা। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হঠাৎই বিশাল থাই গ্লাসের বাইরে উজ্জ্বল আকাশের পানে চেয়ে সে গেয়ে উঠল, আমাকে নে তোর নামে আর মনের দুনিয়ায়, নে আমাকে অকারণে তোর শব্দ শুনিয়ায়। এঁকেছি এক সূর্যদেগ যার উষ্ণতার দরুন আমাকে দে সে বারণে, আর তোর আবছায়ায় বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আমায় কিছু ইশারায়। 8 বছর আগে এলাকার বিখ্যাত খানদানি আর প্রভাবশালী পরিবার হককুঞ্জ আজ অনেক কলরবে পূর্ণ। যৌথ সেই পরিবারে আজ উপস্থিত হয়েছে সকল আত্মীয় স্বজন, কারণ একটাই রাত পোহালে রোজ ঈদ। আনন্দে উচ্ছ্বাসেতে পুরো বাড়ি কোণে। বাড়ির সব বড় ভাই বোনদের সাথে আনন্দে মেতেছে 11 বছর বয়সী তিহু। বয়সে সবার ছোট সে। তিহু ছোটবেলা থেকে বাজির শব্দ একটু বেশি ভয় পেত, বিধায় সে বাজি ফাটানোর বাসটা থেকে ফিরে আসতে তাকাচ্ছে না সেই দিকে। পাশে একটা আসন পেতে গল্পের প্রশ্ন নিয়ে বসেছে বাড়ির সকল নবীনেরা। আজ একটা বিশেষ উদ্দেশ্য, জমায়েত সবাই। তিহু সৃজা নামক একটা আপু আছে, বয়সে তিহু থেকে 4 বছরের বড়, সম্ভবত সুন্দরী সৃজা এবারের সেজ চাচার বড় মেয়ে অদ্রিতা নাহারের ছেলে সে। আব্রাহাম ভীষণ পছন্দ করত তাকে, আর আজ সে সহসা আব্রাহামকে প্রপোজ করবে। কিছুটা অজানা সংখ্যায় কম্পিত কিশোরীর দেহ, তবে আজ সে প্রপোজ করবেই, কেননা আজকের দিনটাই আব্রাহামের কাছে নিজের মনের ভাব প্রকাশের শেষ সুযোগ তার। পরশু সকালে আব্রাহামের ফ্লাইট, আমেরিকা চলে যাবে সে। মুহূর্ত কয়েকবারের মাঝেই গিটার হাতে উপস্থিত হলো আব্রাহাম। উপস্থিত সবার থেকে একটু ভিন্ন সৌন্দর্যের ব্যক্তিত্ব তার, সবকিছু থেকে যেন পারফেক্ট। 19 বছর বয়সী আব্রাহাম একটা চেয়ারে এসে বসলো। সৃজা আর চোখে বারবার দেখে গেল তাকে। আব্রাহাম চেয়ারে বসে তিহুর মাথায় হালকা থাপ্পড় দিয়ে বলল, ব্যাপার কি? সারাদিন তোতা পাখির মতো কথার ফুলছুরি ছড়াস, আজ ঠিক কি হলো? তিহু সামান্য ব্যথায় মুখ কুচকালো। উফ আব্রাহাম ভাই, একটু আসতে মারবে না? আর আমি সারাদিন বকবক করি? আব্রাহাম ঠোঁট উল্টেলো বাহবা সুরে, ভালো মেয়ের উন্নতি হয়েছে দেখছি। অতঃপর মুহূর্ত কয়েক জুড়ে চলল ভিন্ন ভিন্ন গান বাজনা। রাত হয়েছে বেশ, ঘড়ির কাঁটা বোধহয় 9টা কি 10টা। ছাদে থেকে নেমে আসে রুমের উদ্দেশ্যে পা চালালো সকলে। আব্রাহাম নিজের ইনস্ট্রুমেন্টগুলো গুছিয়ে নামবে কিছুক্ষণের মধ্যে, হঠাৎই পেছনে কার উপস্থিতি অনুভব করলো। একবার ঘুরলো সে, সৃতাকে দেখে ভুরু কুচকালো আপনা আপনি। কি ব্যাপার, তুই এখনো নামিসনি? তোমার সাথে একটু কথা আছে। কিন্তু তোর সাথে আমার কোনো কথা নেই। কিন্তু আমি তো বললাম তোমার সাথে আমার কথা আছে। আব্রাহাম স্বভাবশূন্য বলল, আচ্ছা ঠিক আছে, কি বলবি বল। সৃজা সহসে বলে উঠল, আই লাভ ইউ আব্রাহাম ভাই। সৃজার কথা রীতিমতো আকাশ থেকে পড়লো। আব্রাহাম এইটুকু মেয়ে বলে কি, তাও কোনো রকম ভনিতা ছাড়াই। সৃজা বাবা মেয়ের অতি আদরের মেয়ে, ছোটবেলা থেকে কিছু না শোনার অভ্যাস তার নেই। বিশেষত মায়ের আদরেই অতিরিক্ত বেপরোয়া হয়েছে সে। আব্রাহাম যখন তাকে এইভাবে রিজেক্ট করলো, তখন মেজাজ ধরে রাখতে পারলো না সে। কিছুটা চটে গিয়ে বলল, আমাকে একসেপ্ট করবে না তো কাকে একসেপ্ট করবে? ওই ছোট্ট পিচ্ছি তিহুকে? সৃজার কথা রীতিমতো বোকা বনে গেল আব্রাহাম। সে যে তিহুকে পছন্দ করে এই মেয়ে জানলো কিভাবে? সত্য কথা তো বোকা বোকাই লাগে, তাই না? তুমি যেভাবে তিহুর দিকে তাকাও, মনে করেছো কি আমি বুঝি না? সৃজার কথায় রীতিমতো মেজাজ খারাপ হলো আব্রার। সৃজা এক শয়তানি হেসে এসে বলল, ব্যাপারটা থ্রেট হিসেবে নিও না, কিংবা সতর্কবাণী। একবার যখন বলছি, তাহলে তোমাকে একসেপ্ট করতে হবে, আর তুমি যদি একসেপ্ট না করো তাহলে কিন্তু খারাপ হবে। তার কথায় আব্রাহাম বলল, থাপড়ে তো দাঁত
ফেলে দিব, বাপদাদার নাম ভুলিয়ে দিব। বেয়াদব মেয়ে, তোরা তো সাহস কিভাবে হয় আমাকে থেট দিচ্ছিস? ফের একইভাবে হেসে উঠল সে। প্রস্থান করলো সৃজা। একটু থমকালো আব্রাহাম। পরের দিন সকালে কি হয়েছিল আব্রাহাম? বলো প্লিজ বলো। তপ্ত শ্বাস ফেলে আব্রাহাম তাকালো সম্মুখে একজোড়া জিজ্ঞাসু দৃষ্টির প্রাণে। ইদানিংকালে সে একটু বেশি কৌতূহলী দেখায় আব্রাহাম অতীত প্রণয়িনীকে নিয়ে। আজ এক প্রকার বাধ্য হয়ে তাই আব্রাহাম গল্প শোনাতে বসেছে। আব্রাহাম কিচ্ছিত অবাক হলো। তোমার এত সিকিউরিটি কিউরিসিটি কিভাবে আসে ফ্লোরা? আমাদের সম্পর্কে জেনে তোমার কি লাভ? ফ্লোরা চুপসে গেল। মুহূর্ত কয়েক পর বলে উঠল, তোমার লাভ স্টোরি শোনার আর তোমার প্রণয়িনীকে দেখার খুব শখ আমার। কে যে সেই প্রণয়িনী যার জন্য তুমি এত পাগলামি করো? দ্বিতীয়টা তো আপাতত পূরণ করতে পারছি না, ফার্স্টটাই না হয় শুনি। আব্রাহাম এবার ঘড়ির দিকে তাকালো। তো পর নাইট শিফটের টাইম অনুযায়ী এখন তোমার একটা অপারেশন আছে ফ্লোরা, সেদিকে কনসেন্ট করো। আর গল্পটা পরে একদিন শুনলেই হবে। আব্রাহামের কথায় ফ্লোরা এবার ঘড়ির দিকে তাকালো। সঙ্গে সঙ্গে কুঁচকে গেল ভুরু। শিট, এখনই 10টা বাজার ছিল। এমনকি হাজারো খড়কুটো পুড়িয়ে এইটুকু শুনতে পেরেছে। না জানি আরো কতটা কষ্টের পর বাদবাকিটুকু শুনতে পারবে। দেখো, তোমাকে দেখার শখ সবার, তবে এত শীঘ্রই কি তোমাকে আমি সবাইকে দেখতে দিতে পারি? কখনো না। তোমাকে যে আমি অত্যন্ত লুকিয়ে রাখি হৃদগহনে। আব্রাহ নিষ্পাপ চেয়ে রইল তিহুর ছবির পানে গভীরভাবে। বাংলাদেশ। ভার্সিটি শেষে মিনিট 15 হবে। ভার্সিটি থেকে অতি দূরে একটা ক্যাফেতে গল্পের পসরা বসেছে অনন্তসুর বন্ধুর একদল। কোল্ড কফিতে লাস্ট চুমুক দিয়ে স্বাভাবিক নিঃশ্বাস ছাড়ল তিহু। বহু বছর শেষে মাকে ভাজুং ভুজুং দিয়ে কোনো মতে বাড়ি পাঠাতে পেরেছে। ঘাট থেকে যেন বড় বোঝা নেমেছে। এদিকে বন্ধুমন নিজের মতো গল্পে ব্যস্ত। ক্যাফেতে আজ আলোকসজ্জায় পূর্ণ। 4 বান্ধবী মিলে আড্ডা দিচ্ছে সেইখানে। তোর তো দেখছি সারা শরীরের কলিজারে। কি করে আন্টিকে এমন বিচক্ষণ মহিলার প্যাচ থেকে বাড়ি পাঠিয়ে দিলে আমি এটাই ভাবছি। তিহু কিছু বলার আগে পাশ থেকে ঋতু বলল, সাহস না থাকলে কি আর নীল খানের মতো মানুষকে থেট দিতে পারে? সেটা সত্য। ইটস মাই ট্যালেন্ট বেবি। এসব ফাউ ট্যালেন্ট শুধু তোর মধ্যেই থাকে। কয়েক মুহূর্ত গল্প করতে করতে হঠাৎই অসীরা বলল, তিহু। তিহু তখনও গল্পের আনন্দে মুক্ত। হঠাৎই তার ডাকে, কিছু বলবি? আশা কিছু একটা ভাবলো, অতঃপর বিচক্ষণ সুরে বলল, আমার না কেমন যেন লাগছে। কেমন লাগছে? না মানে ব্যাপারটা কেমন না? নীল খানের মতো অত বড় একটা নেতা, তার পরিচয় ভাঙিয়ে তুই সুযোগ সুবিধা গ্রহণ করেছিলি, জানা সত্ত্বেও তোকে কিছু বললো না, আবার তোকে বিয়ে করে নিল। এটা কেমন না? আমারও না ব্যাপারটা সুবিধা লাগছে না। এমনকি নেতাদের ক্যারেক্টারও প্রবলেম থাকে। আশা তিহুর কথায় ঋতুর কথায় তিহু নিজের মনে সন্দেহ জন্ম নিল। সত্যি তো, সে তো জানেই নেতাদের ক্যারেক্টারে প্রবলেম থাকে। তাহলে যদি নিল অমন, না তিশা সব কেন ভাবছে? মাথা উল্টিয়ে চিন্তা ভাবনা বিদায় দিল সে। আশরাম আর ঋতুর দিকে ফিরল। আরে না, তেমন কিছু না। ইভেন উনি তো আমার সাথে ততটা কথাও বলে না। তাও একবার যাচাই করতে ক্ষতি কি? তিহু ভুরু কুচকালো। যাচাই? যাচাই মানে যাচাই, একবার টেস্ট করি চল। তুই বরং আমাকে আমার ফোনটা দিয়ে নেতা সাহেবকে একটা কল কর, দেখে ধর কিনা। যদি ধরে আর নেতা আর তোর পরিচয় না না জানা সত্ত্বেও কথা বলে, তাহলে বুঝে নিস তাহলে বুঝে নিস ডালমে কুচ কালা হে। তিহুর দৃঢ় বিশ্বাস নীল ফোনটা ধরবে না। তাই সে কোনো রকম চিন্তা ছাড়াই আশার ফোন থেকে নীলের নাম্বার ডায়াল করলো। স্বাভাবিক বিষয় হচ্ছে প্রথমবার রিং হতেই ফোনটা ধরলো নীল। তিহু বিস্ময় চোখ বড় বড় করে সবার দিকে তাকালো। আশা ইশারায় বলল, ফোনটা স্পিকার অন কর, কথা বললে কিনা দেখ। তিহু স্পিকার অন করলো, অতঃপর কণ্ঠস্বর নমনীয় করে বলল, হ্যালো সুইট হার্ট। সঙ্গে সঙ্গে উপাস থেকে ভেসে এলো, বলো লাভ ক্যান্ডি। তিহু চোখ যেন এবার কোটো থেকে বেরিয়ে এলো। শুকনো ঢোক গেল। বান্ধবীদের দিকে এক ঝলক তাকালো সে। অন্যদিকে সে কোনো কথা না বলার অপর পাশ থেকে নীল ফের বলে উঠলো, কি হলো, কথা বলছো না কেন? জানেমান। উফ। হ্যাঁ বলছি তো। তো বলো। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জানেমান। আমার জানটা কি করে? তোমার জানটা এখন তোমার সাথে কথা বলে। মিস ইউ জান, মিস ইউ টু জান। তিহু এবার নিজের ওপর নিজে রাগ হতে শুরু করলো। তার মানে আশা ঋতু যা বলেছে তাই ঠিক। নেতার ক্যারেক্টার সত্যি ঢিলে ঢালা। সে মনে মনে বলল,
মিস তোরে করতেছি, খালি সামনে আয়। নীল, কি ব্যাপার ক্যান্ডি, কথা বলছো না কেন? আর আপনি কি আমাকে চেনেন? চিনি, তুমি আমার জানেমান। অসভ্য ফাজিল বেটা, বাড়ি বউ রাইখা তুই অন্য মেয়ের লোকে ইটিস পিটিস করিস, নিজের বইয়ের সাথে তিটিস বিটিস করি। তিহু অবাক হলো, মানে? খানিক হেসে বলল, তোমার ডান দিকে তাকাও, দেখো দুটো ছেলে বসে আছে। তুই এক ঝলক ডান দিকে তাকালো, সত্যি সত্যি দুটো ছেলে বসে আছে। সে মৃদু কণ্ঠে বলল, এবার বাদিকে তাকাও। তিউ তাকিয়ে দেখলো বাদিকেও সেরকম দুটো যুবক দাঁড়িয়ে আছে একই ভঙ্গিমায়। তিউ বুড়ো কুচকে বলল, আছে তো, তাতে কি হয়েছে? ওরা দুজনই আমার লোক, সর্বক্ষণিক তোমার দিকে নজর রাখছে। ইনফ্যাক্ট ওদের হাতে দেখো একটা ফোন আছে, যাতে ভিডিও অন করা। সো আশা করি সবটা বুঝতে পেরেছো। তিহু বলল, এতক্ষণে নীলের আসল ব্যাপারটা সে বুঝতে পেরেছে। আসলে ব্যাটা সব জানছে আর জেনে তার সাথে মজা লড়ছে। আবারও নীল বলল, খান সাহেবা, একদম ভাববেন না আমি আশেপাশে না থাকলে তুমি আমার দৃষ্টিসীমার আড়ালে চলে যাচ্ছ। মাইন্ড ইট নুরাইন হক, নাট ইউ আর মাই ওয়াইফ মিসেস নুরাইন ওয়াজ। তাই তোমার প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের মৃদু কম্পন আমার জানা। হিমশীতল তিহু এতক্ষণে ছোট্ট একটা শ্বাস ছাড়লো। অতঃপর নীল বলল, তো সাহেবা, এবার আর বাদরামি না করে দয়া করে বাড়ি ফিরে আসুন। ওয়েটিং। তুই এবার বাইরের দিকে তাকিয়ে নীলের গাড়ি দেখলো, আনমনে মুচকে আসলো। অতঃপর বন্ধুমহলকে বিদায় জানিয়ে এগিয়ে চললো কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। নীলের গাড়ির সামনে এসে থামকালো তিহু। কিছুক্ষণ আগে নিজের দুষ্টুমির কথা চিন্তা করতে হঠাৎ লাজুক হাসলো সে। গাড়ির দরজা খুলে গাড়ির পাশের সিটে বসে এক ঝলক নীলের দিকে তাকালো। অতঃপর ফর্মাল গেট আপে বসে নীল। দেখে বোঝা যাচ্ছে অফিস থেকে বের হয়ে এসেছে এখানে। কালো রোদ চশমার আড়ালে আবৃত তার নীল আখি যুগল। তিহু কিছুটা বোকা হেসে বলল, আপনি বুঝে গিয়েছিলেন না আমি ওইটা। সিট বেল্ট লাগাও। নীলের কথাটা বুঝতে তিহুর কয়েক সেকেন্ড সময় লাগলো। অতঃপর পাশ থেকে সিট বেল্ট খুঁজতে গিয়ে সেটাও পেল না। বিরক্তিতে মুখ ঘুরিয়ে নীলের দিকে তাকাতেই, সামান্য সিট বেল্টও খুঁজে পাও না? সামান্য মানে? আমি ড্যাম শিওর আপনি নিজেও খুঁজে পাবেন না, কেননা এখানে কোনো সিট বেল্টই নেই। নীল তিহুর সম্মুখে চেয়ে বলল, আমি যদি পাই তো? পাবেন না? চ্যালেঞ্জ করছো? যা মনে করেন। নীল এবার বাঁকা এসে তিহুর দিকে এগিয়ে এলো। বেলটা খোঁজার প্রয়াসে সামান্য ঝুঁকে নয়নজোড়া স্থবির করলো। এইদিকে নীলের বেল্ট খোঁজার দরুন বেশ কাছাকাছি এসে দাঁড়িয়েছে সে। তার শরীর থেকে ভেসে আসছে কড়া পারফিউমের সুঘ্রাণ। ভয় লজ্জায় মিশে যেতে ইচ্ছে করছে তিহুর ফর্সা মুখশ্রীতেই। নীল সিট বেল্ট খুঁজে পেয়ে মুখ তুলে এবার তিহুর পানে চাইল। মূল উদ্দেশ্য ছিল তাকে কিছু বলা, কয়েকটা কথা শোনার, অথবা তার জেদের বিরুদ্ধে কাজে সক্ষম হওয়ার দরুন তার জেদ ভাঙানো। তবে মুখ তুলে তিহুর এমন লজ্জামাখা রক্তিম মুখশ্রীর দিকে তাকিয়ে নীল থম বনে গেল। হুট করে মেয়েটার অন্যরকম লাগছে যেন তার দৃষ্টিতে। জিদ্দি আর তেজি মেয়েটি কেন জানি অন্যরকম লাগতে শুরু করলো। তার মুখশ্রী বিদ্যমান লাজুকতা দোলা দিয়ে গেল তার হৃদয়ে। ধীরে করে সিট বেল্টটা পরিয়ে দিয়ে ফের দক্ষাতে টাইপিংয়ে মনোযোগ দিল নীল। এদিকে এতক্ষণ চোখ মুখ খিচে বন্ধ করার দরুন তিহু বুঝতেই পারেনি একজোড়া নির্চক্ষু কিভাবে তার অরঙ্গিত মুখের দিকে নিবষ্ট ছিল। গাড়ি ছুটছে বেশ অনেকক্ষণ হলো। পথটা তিহুর অচেনা, এতক্ষণ তো লাগার কথা না। ভার্সিটি থেকে গাড়িতে খানমহল অব্দি পৌঁছাতে 20 থেকে 25 মিনিট লাগে। তবে আজ সময়টা আধ ঘন্টার কোঠায় পৌঁছে গেল। তিহু বিরক্ত হয়ে বলল, আপনি কি পথ দিয়ে যান যে শেষই হয় না? আপনি কি এই পথ যদি না শেষ হয় গানটির ভক্ত? নীল অন্যরকম ভঙ্গিমায় কিছু একটা বলল। অন্যদিকে তাকিয়ে মিনমিন করে আওড়ালো, গাড়িতে কি বোরিং লাগছে খুব তোমার? তিহু বিড়বিড় করলো। তারপর হঠাৎই বিরক্ত হলো। বিরক্তি মুখ দিয়ে হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। সামনের দিকে তাকিয়ে দেখতে পেল ক্যাশবোর্ডের ধারে থাকা মিউজিক সিস্টেম। অতঃপর বহু খুঁজেও পছন্দ অনুযায়ী গান সিলেক্ট করলো। মিউজিক সিস্টেমে মৃদু শব্দে গান বাজতে শুরু করলো। সঙ্গে সঙ্গে তীব্র ব্রেক কষল নীল। বিস্ফোরিত নয়লে তাকালো তিহুর দিকে। একই গান। তিহু কোনরূপ বাক্য বিনিময় করলো না। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফেভারিট গান। অতঃপর নীলের দিকে তার দিকে তাকিয়ে সরু চোখে বলল, এমাচি, আপনি আবার কি সব ভাবছেন? আস্তাগফিরুল্লাহ। এজন্যই বলে নেতাদের ক্যারেক্টার খারাপ, না হলে সিম্পল একটা গানে
এমন মাইন্ড করতেন না। নীল এবার কপালে কিছুটা ভাঁজ ফেলে বলল, মেয়ে তো নয় যেন ধানি লঙ্কা, ইয়া আল্লাহ রহম করো। গানটা হচ্ছে হিন্দি ভাষায় লেখা ছিল, তো এই জন্য আমি পড়ি নাই, কারণ আমি হিন্দি পারি না। মানে হিন্দিটা হিন্দি ওয়ার্ডেই ছিল।